আসসালামু আলাইকুম। সিরি এবং তার বন্ধুরা একে অন্যের সাথে ব্লাড প্রমিস করে যে তারা সব সময় একসাথে থাকবে। তবে তারা জানতই না যে তাদের এই ব্লাড প্রমিসের সময় সেখানে এক ভয়ানক জিন উপস্থিত ছিল, যে কিনা তাদের মধ্য থেকে একজনের মৃত্যুর পর তার রূপ নিয়ে ওই প্রমিসের জের ধরে বাকিদেরকে একে একে খুন করতে থাকে। ছোটবেলা থেকে জিনদেরকে দেখতে পাওয়া সিরি কি পারবে এই জিনের হাত থেকে নিজেকে এবং নিজের বন্ধুদেরকে বাঁচাতে, নাকি তার বাবা মায়ের মতো সেও শিকার হবে এই ভয়ানক জিনের? জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ান ইসলামিক এই হরর মুভিটি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একজন বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে বসে কিছু আঁকাআঁকি করছিল। তখনই সেখানে তার ঘরে তার মা চলে আসে। এই মেয়েটির নাম ছিল সিরি। সিরির আঁকা এই ভয়ানক পেন্টিং সে কিছুতেই তার মা দেখুক সেটা চাইছিল না, তাই তো সে এটা ঢেকে রাখার চেষ্টা করে। তবুও শেষমেশ সে তার মায়ের কাছে ধরা পড়ে যায়। তার মা যখন বকা দিয়ে তার কাছে জানতে চাইছিল যে এই ছবিটি সে কেন এঁকেছে, তখন সে ভয় ভয় চোখে দরজার বাইরে তাকায়। আমরা দেখতে পাই সেখানে কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে, যাকে সিরির মা দেখতে পাচ্ছিল না। এরই মাঝে সেখানে সিরির বড় ভাই সুফি চলে আসে। সে ব্যাপারটাকে সামলে নেওয়ার জন্য বলে যে সে একটু আগেই সিরিকে এক ভুতুরে গল্প শুনিয়েছে, এই কারণেই হয়তোবা সিরি এইসব অদ্ভুত পেন্টিং এঁকেছে। অর্থাৎ সে এখানে পুরো দোষটি নিজের ঘাড়ে নিয়ে নেয়, যার ফলে সে মায়ের হাতের মার পর্যন্ত খায়। এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই সিরি এবং সুফি জিনদেরকে দেখতে পেত, তবে এই ব্যাপারটা তাদের মা কিছুতেই মানতে চাইতো না। এখানে সুফি সিরিকে বলে যখনই সে নিজের সামনে কোনো জিনকে দেখবে তখনই যেন সে আয়াতুল কুরসি পড়ে, কেননা আয়াতুল কুরসি পাঠ করার ফলে জিনেরা তার সামনে থেকে চলে যাবে। জিনেরা শুধুমাত্র মানুষদেরকে ভয় দেখাতে চায়, এছাড়া আর কোনো রকম ক্ষতি তারা করতে পারে না। তখন সিরি জানায় যে সে আয়াতুল কুরসি পড়তে পারে না। তখন সুফি তাকে প্রমিস করে যে সে তাকে সকল ধরনের দোয়া দুরুদ পড়া শেখাবে। সেই সাথে সে সিরিকেও একটা প্রমিস করতে বলে যে সে কাউকেই বলবে না যে তারা কি দেখতে পায়। সুফি মূলত তার বোনকে প্রচণ্ড ভালোবাসত। সে সবকিছু থেকে তার বোনকে আগলে রাখার চেষ্টা করত, কেননা তাদের পরিবারের অবস্থা একদমই ঠিক ছিল না। ওই রাতেও তাদের মা বাবার কাছে মার খাচ্ছিল এবং সুফি সিঁড়িতে বসে এসব শুনে মন খারাপ করছিল। তখনই তার মা তার কাছে আসে। সুফি বলতে থাকে যে তারা কেন তাদের বাবাকে ছেড়ে চলে যাচ্ছে না। সুফির মায়ের মতে তাদের বাবা খারাপ না, একটা টাইমে সে অনেক বেশি কেয়ারিং ছিল, সে অনেক বেশি কষ্টও করেছে তাদের জন্য, আর এখন যা কিছু হচ্ছে তার জন্য সে নিজে দায়ী নয়। এই কথার কোনো কিছুই বুঝতে পারে না সুফি, তবে সে তার মায়ের কষ্ট ঠিকই বুঝতে পারে, তাই সে তাকে জড়িয়ে ধরে। ওই দিন গভীর রাতে সুফির মা কিছু আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখতে পায় তার হাজবেন্ড আবারও মদ্যপান করছে। সে তাকে আটকাতে গেলে তার হাজবেন্ড তাকে বলতে থাকে এটাই একমাত্র উপায় নিজেকে শান্ত রাখার। সে আর নিতে পারছে না, যা শুনে তার স্ত্রী তাকে বলে এই বাড়িতে আসার আগে তারা বেশ সুখে ছিল। তার হাজবেন্ডের বাবা মায়ের দেওয়া এই বাড়িতে আসার পর থেকেই তার হাজবেন্ড বদলে গিয়েছে। লোকটি তবুও ড্রিঙ্ক করার চেষ্টা করলে তার স্ত্রী ওই বোতলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় লোকটি ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। আওয়াজে সে অতিষ্ঠ হয়ে উঠছিল। হঠাৎ করেই তার যেন কিছু হয়ে যায়, যেন কোনো এক জিন তার মধ্যে প্রবেশ করেছে। সে একদমই রাগী চোখে একটা ছুরি হাতে তুলে নেয় এবং তার স্ত্রীর পিছু করে তাকে আটকে ধরে। সে তাকে রাগের মাথায় জিজ্ঞাসা করে যে সে এই বাড়ির সম্বন্ধে কি খারাপ কথা বলেছে। তার স্ত্রী বুঝতে পেরেছিল যে তার হাজবেন্ডের মধ্যে আবারও জিন প্রবেশ করেছে, তাই সে এখানে দোয়া পড়তে আরম্ভ করে। যা সহ্য করতে না পেরে এবার তার হাজবেন্ডের ভেতরে থাকা জিন হাতে থাকা ছুরিটি তার স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয়। এর ফলে সে সেখানেই মারা যায়। সুফির বাবার যতক্ষণে জ্ঞান ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুফিও সেখানে চলে আসে এবং বাবাকে মায়ের খুন করতে দেখে রাগের মাথায় বাবার উপর আঘাত করতে থাকে। এখানে তার বাবা কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, তাই তো সে এখানে সুফিকে শান্ত হতে বলে, তা না হলে জিন আবারও চলে আসবে। পরক্ষণেই তার হাত নিয়ন্ত্রণ করে ওই জিন সুফির মুখ কেটে দেয়। এই সব কিছু দেখে সুফির বাবা একদমই হতাশ হয়ে পড়েছিল। সে চিৎকার করে ওই জিনকে থামতে বলে এবং বলে তার পরিবারের কোনো ক্ষতি করার আগেই তাকেই যেন তারা নিয়ে নেয়। সিরি যখন তার বাবাকে এইভাবে কষ্ট পেতে দেখে তখন সে তার কাঁধে হাত রাখে, সাথে সাথে সে ছুটিয়ে ফেলে দেয়।
এই জিনিসটা দেখে সুফির এবার রাগ হয়ে যায়। সে কখনো নিজের বোনকে আঘাত পেতে দিবে না, তাই তো সে এবার ছুরি তুলে নেয় এবং ওই ছুরি দিয়ে সে তার বাবার গলা কেটে দেয়। এইভাবেই ওই রাতে সিরি তার বাবা মা দুজনকেই হারায়। শুধুমাত্র বাবা মাই না, সে ওই রাতে নিজের ভাইকেও হারায়, যে কিনা তাকে রক্ষা করার জন্যই তাদের বাবার খুন করেছিল, আর এই কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয় জেলে। এর ফলে সিরি হয়ে পড়ে একদমই একা, এমনকি তার কোনো বন্ধুও ছিল না। স্কুলে বসেও সেই ধরনের অদ্ভুত পেন্টিং করত, যে কারণে ছেলেপেলেরা তাকে ভীষণ বিরক্ত করত। এরকমই একদিন 3 জন ছেলে তাকে নিয়ে ভীষণ বিরক্ত করছিল এবং তাকেই তার বাবা মায়ের খুনি হিসাবে সম্বোধন করছিল। তখনই সেখানে 3 জন ফ্রেন্ডের গ্রুপ চলে আসে, যারা ওই ছেলে 3 জনের হাত থেকে ওই খাতাটি নিয়ে নেয় এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করে। আর এরপর তারা কথা বলতে আসে সিরির সাথে। এই 3 জনের নাম ছিল এরিকা, আরমান এবং দিয়ানা। তারা 3 জন এটাও জানতো যে সিরি জিনদেরকে দেখতে পায়। তারা 3 জনও মূলত হরর স্টোরি খুবই পছন্দ করত। এ কারণেই খুব শীঘ্রই তাদের 4 জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে টাইম স্পেন্ড করতে থাকে, হরর মুভি দেখতে থাকে, সেই সাথে হরর গল্প একজন একজনের সাথে শেয়ার করতে থাকে। তারা প্রমিস করেছিল যে জীবনে তারা যতটাই ব্যস্ত হোক না কেন, ঠিকই সময় বের করবে এবং যত হরর ঘটনা নিজেদের সাথে ঘটবে সব শেয়ার করবে। এখন দৃশ্য চলে আসে বর্তমান সময়ে। গত 2 বছর ধরে আরমান, এরিকা এবং দিয়ানার সাথে সিরির দেখা হয়নি। তারা 4 জনই ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। ফাইনালি তারা টাইম বের করেছে। এরিকাই তাদের সকলকে কল করেছে এবং রিউনিয়নের জন্য বলেছে। তাই তো এতদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়া নিয়ে সিরি অনেক বেশি এক্সাইটেড ছিল। সে যখন রেডি হয়ে বের হবে তখন হঠাৎ করে বাড়ির সামনে দিয়ে সে কাউকে যেতে দেখতে পায়। সেই সাথে আওয়াজও হয়ে ওঠে। সে ভয়ে ভয়ে দরজা খোলে এবং বাইরে এসে দেখতে থাকে। তখনই তার সামনে চলে আসে ডেলিভারি ম্যান। সিরির নামে থাইল্যান্ড থেকে একটা পার্সেল এসেছিল, যেটা সিরি রেখে দেয়। অন্যদিকে ওই সময় আমরা এরিকাকে দেখতে পাই, যে কিনা তাদের ফেভারিট কফি শপে ওয়েট করছিল বাকি 3 বন্ধুর জন্য। কিছুক্ষণের মধ্যে তারা 3 জনও সেখানে চলে আসে। এরিকার এরকম মলিন মুখ দেখে আরমান বলে যে নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করে তার মুখ শুকিয়ে গিয়েছে। প্রতিউত্তরে এরিকা বলে যে সে কখনোই তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে বিরক্ত হবে না। তখনই সেখানে কফি শপের মালিক হারুন চলে আসে। সে তাদেরকে এত বছর পর দেখে অনেক বেশি খুশি ছিল। এখন এখানে বসে তারা তাদের ভুতুড়ে আড্ডা শুরু করে। প্রথমে ডিয়ানা বলে যে সে তার অভিজ্ঞতা শেয়ার করবে। এটা কিছু মাস আগের ঘটনা। সে একা একটা বাসায় ভাড়া থাকত। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল। একটা সময় তার কাজিন যারা তার সাথে থাকতে আসে, আর ওই দিনই একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে। যারা যেদিন থাকতে আসে ওই দিন দিয়ানার ওভারটাইম ছিল, যে কারণে সে যারাকে ফোন করে জানিয়ে দেয় যে সে রাতে বাড়িতে ফিরবে না। যারা প্রফেশনাল দিক থেকে ছিল একজন ইনফ্লুয়েন্সার। সে তার কাছে থাকা একটা বক্স বের করে। এই বক্সটি মোটেও স্বাভাবিক ছিল না, কেননা এটা আপনা আপনি সরে যেতে দেখতে পাই আমরা, যে ব্যাপারে খেয়াল না করে যারা যায় এই প্রোডাক্টের রিভিউ করতে। এর ভেতরে একটা আইল্যাশ ছিল, যার ব্যাপারে বাইরে কিছু কথা লেখা ছিল, যেটা পড়ে যারা জানতে পারে যে এই আইল্যাশ একজন মানুষের আইল্যাশ থেকে তৈরি করা, অর্থাৎ এটা রিয়েল ল্যাশ। সেই সাথে এর ভেতরে আরও কিছু কথা লেখা ছিল যে এই আইল্যাশ অ্যাপ্লাই করতে কোনো রকম গ্লুর প্রয়োজন নেই, এটা আপনা আপনি চোখের সাথে লেগে যাবে। আর এমনটিই হয়, চোখের কাছাকাছি ধরতেই এটা আপনা আপনি যারা চোখের সাথে লেগে যায়। যারা এটা দেখে বেশ অবাক হয়, সেই সাথে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এখন 2 চোখে আইল্যাশ পরে সে এটার রিভিউ দেয়। সেই সাথে বলে রাতের মধ্যে যদি এই আইল্যাশের সেল 500 হয়ে যায় তাহলে সে রাতে লাইভে আসবে এবং একটা ভুতুরে বাড়ি তাদের সাথে শেয়ার করবে। দেখতে দেখতে 500 সেল হয়ে যায় এবং সে লাইভে আসে। মূলত দিয়ানার বাড়িটা একটু ভুতুরে পরিবেশে ছিল বলে যারা এই ব্যাপারটার সুযোগ উঠাচ্ছিল। লাইভে গিয়ে সে এই বাড়িটিকে ভুতুরে বলতে থাকে। এমন সময় হঠাৎই তার পেছনে কাউকে একটা দেখা যায়, যাকে যারা লক্ষ্য করে না, তবে তার ভিউয়ার্সরা ঠিকই লক্ষ্য করে। কমেন্টের মাধ্যমে তাকে জানানো হলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। এবার সে তো নিজেও ওই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছিল, ফলে সে অনেকটা ঘাবড়ে যায় এবং তখনই বাড়ি থেকে বের হওয়ার জন্য বাইরে আসে। তবে বাইরে ওই প্রেতাত্মা দাঁড়িয়ে ছিল, যে কিনা আচমকা তার সামনে চলে আসে। ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে ঘরে চলে যায়। তার হাতে তখন ওই বক্সটি ছিল এবং তার মনে হচ্ছিল এই সব কিছু ওই আইল্যাশের কারণেই হচ্ছে।
কেননা যে প্রেতাত্মাকে সে দেখতে পাচ্ছিল তার আইল্যাশ ছিল না। ফলে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় আবার ওই প্রেতাত্মাকে দেখা যায়। তার আইল্যাশও এবার জ্বালা পোড়া করছিল। সে সেটা খোলার চেষ্টা করে। এমন সময় ওই প্রেতাত্মা তার উপর হামলা করে এবং তার উপর বসে তার চোখ থেকে চামড়ার সহ আইল্যাশ তুলে নেয়। এরই মাঝে দিয়ানা বাড়িতে ফিরে আসে এবং যারা চিৎকার শুনে ভেতরে গিয়ে সে দেখতে পায় যারা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওই সময় সে তাকে সামলায়। যারা শুধুমাত্র ওই আত্মাকে দেখতে পায় যে কিনা ওই আইল্যাশটি খুলে নিজের চোখে লাগিয়ে নিয়েছিল। এই সব কিছু নিজ চোখে দেখার পর থেকে যারা এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি, তার পরিবারই তার দিকে খেয়াল রাখছে। এখন যারার গল্প শোনার পর এবার পালা ছিল সিরির। কিছুদিন আগেই সিরির অফিসে নাকি এক ভয়ানক ঘটনা ঘটেছিল, যেটা আজ সে সকলের সাথে শেয়ার করতে চলেছে। একদিন রাতে অফিসে তার কাজ শেষ করতে বেশ দেরি হচ্ছিল। ততক্ষণে অফিসের সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র তার ছোটবেলার ফ্রেন্ড হাফিজ সেখানে ছিল। তাই তো সিরি হাফিজকে রিকোয়েস্ট করে যে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সিরিকে একা ফেলে রেখে না যেতে। তবে হাফিজের ডেট ছিল তার গার্লফ্রেন্ডের সাথে। এ কারণে সে রাজি না হলে সিরি তাকে ব্ল্যাকমেল করতে থাকে, কেননা সিরির রেকমেন্ডেশনেই হাফিজের চাকরি হয়েছিল। ফলে হাফিজকেও বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়। তাই তো সে তখনই তার গার্লফ্রেন্ডকে কল করে এবং আসতে দেরি হবে বলে জানায়। বাহানা হিসাবে সে বলে যে আজ তার ওভারটাইম করতে হবে। তবে তার গার্লফ্রেন্ড বুঝে ফেলেছিল যে সিরি কোনোভাবে তাকে আটকে নিয়েছে। মূলত তার গার্লফ্রেন্ড আগে থেকেই তাকে সিরিকে নিয়ে সন্দেহ করত। এরই মাঝে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কলটি কেটে যায়। সাথে সাথে লাইটগুলো ফ্লিকার করতে করতে অফ হয়ে যায়। পুরো অফিসের কারেন্ট চলে গিয়েছিল, যে কারণে তারা এক জায়গায় আটকে পড়েছিল। এমনকি তাদের কার্ড দিয়েও তারা দরজা খুলতে পারছিল না। তাদের ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। ফলে হাফিজ তো চাইছিল দরজা ভাঙতে, তবে সিরি তাকে আটকে নেয়। কিছু সময় অপেক্ষা করতেই লাইন চলে আসে, তবে কার্ড দিয়ে তখনও দরজা খোলা যাচ্ছিল না। পুরো অফিসে তারা ছাড়া আর কেউ নেই। এরই মাঝে হঠাৎ করে ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ শোনা যায়। ফলে তারা একটু ঘাবড়ে যায় এবং ভয়ে ভয়ে ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় বেসিংয়ের ট্যাপ ছাড়া। তাই তো সেটা বন্ধ করে হাফিজ চলে আসতে যাচ্ছিল, তবে সিরি তাকে আটকে নিয়ে বলে দরজাগুলো চেক করতে, কেননা তার ভীষণ ভয় লাগছিল। তারা দুজন মিলে একে একে সবগুলো দরজা চেক করে। হঠাৎ করে আচমকা একটা দরজা খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে একজন মহিলা ক্লিনার। প্রথমে তো তারা ঘাবড়ে যায়, তবে সিরি এখানে তাকে প্রশ্ন করে যে সে ভেতরে কিভাবে আসলো, দরজা তো বন্ধ। ক্লিনার তার কথার কোনো উত্তর না দিলে সে দ্রুত এখান থেকে বেরিয়ে আসে। হাফিজ বলে সে এই মহিলাকে এর আগে কখনো দেখেনি। এছাড়া নাইট শিফটে তাদের কোনো ক্লিনার নাই। তবে সিরির কাছে এটা ভাবার বিষয় নয়। তার জন্য ভাবার বিষয় তো এটা ছিল যে যদি এই ক্লিনার ভেতরে আসতে পারে, এর মানে তারাও বাইরে যেতে পারবে। তাই তো সে গিয়ে কাঠ দিয়ে আবারও চেষ্টা করতে থাকে দরজাটি খোলার। এমন সময় সে কাউকে একটা হেঁটে আসতে দেখতে পায়, যে কিনা আচমকা কাচের বাইরে তাদের সামনে চলে আসে। ফলে ঘাবড়ে গিয়ে সিরি পড়ে যেতে যায়। তখনই তাকে ধরে বসে হাফিজ। মূলত এটা কোনো ভূত নয়, বরং হাফিজের গার্লফ্রেন্ড ছিল। সে এখানে সিরি এবং হাফিজকে একসাথে দেখে আরও বেশি রেগে যায় এবং ভুল বুঝে সেখান থেকে চলে যায়। ফলে হাফিজ অনেকটা হতাশ হয়ে পড়েছিল। সিরি তার কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। এমন সময় সিরির মেসেজ পেয়ে তাদের বস তাকে কল করে। ততক্ষণে নেটওয়ার্ক ফিরে এসেছিল। সিরি তাকে অফিসের দরজা না খোলার ব্যাপারটা খুলে বলে। তখন বস জিজ্ঞাসা করে যে তারা ভেতরে কে কে আছে। সিরি যখন হাফিজ এবং তার পাশাপাশি ওই নাইট শিফটের ক্লিনারের কথা বলে, তখন তার বস হতবাক হয়ে যায় এবং বলে যে গত 4 বছর ধরে তাদের অফিসে কোনো নাইট শিফটের ক্লিনার নেই। 4 বছর আগে একজন ছিল বটে, তবে এখন আর কেউ নেই। তখনই আচমকা ওই ভয়ানক ক্লিনারকে দেখা যায়। ফলে সিরি আর এক মুহূর্ত দেরি না করে হাফিজকে টেনে নিয়ে পাশে চলে আসে এবং তাকে জানায় যে এই অফিসে কোনো ক্লিনার নেই। তখনই সেখানে ওই ক্লিনার চলে আসে। হাফিজ বেচারা সিরির কথা বুঝতে পারে না এবং ওই ক্লিনারের হাত ধরে বলতে থাকে যে সে এত ফ্যাকাশে কিভাবে হয়ে গিয়েছে, তার কি অসুস্থ লাগছে। এরই মাঝে ক্লিনার তার আসল রূপে চলে আসে। এই ভুতুরের রূপ দেখে হাফিজ এবার ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে আরম্ভ করে। তখনই সাইডে লুকিয়ে থাকা সিরি তার উপর আঘাত করে ভূত ভেবে। এরই মাঝে আসল ভূত সেখানে চলে আসে, যাকে দেখে সিরি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঝাড়ু হাতে নিয়ে এক কর্নারে গিয়ে বসে থাকে হাফিজ, যার হাত থেকে ঝাড়ুটি নিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওই ভূত। তবে হাফিজ এখানে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, যে কারণে সে ঝাড়ুও ছাড়ছিল না।
যখন শেষমেশ ভূতটি তার হাত থেকে ঝাড়ুটি নিয়ে নেয়, তখন সুযোগ পেয়ে আবারও হাফিজ তার হাত থেকে ঝাড়ু নিয়ে পালিয়ে যায়। সে সিরিকে খুঁজে বেড়াচ্ছিল, এমন সময় টেবিলের নিচ থেকে একটা হাত বের হয়ে তার পা ধরে। দেখা যায় এটা সিরি ছিল। সে সিরির সাথে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় সেখানে ওই ভূতটা আসে এবং সামনে পড়ে থাকা ভাঙা গ্লাসের অংশ উঠাতে থাকে। সেই সাথে হাফিজের দিকে তাকিয়ে তার কাছে তার ঝাড়ুটি চায়। হাফিজ সেটা দিয়ে দিলে সে তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে তারা একটু অবাক হয় এবং টেবিলের নিচ থেকে বের হয়ে ওই ভূতটাকেই দেখতে থাকে। কিছু দূর হেঁটে গিয়ে ভূতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। এমন সময় ওই জায়গাটি অন্ধকার হয়ে যায়। আবারও আলো আসতেই দেখা যায় সেখানে কেউই নেই, শুধু পড়েছিল একটা ছবি। এই ছবিটি ছিল ওই ক্লিনারের, যার পেছনে লেখা ছিল যে 1983 সাল থেকে সে এখানে কাজ করছে। অর্থাৎ সে তার জীবনের একটা বড় সময় এখানে পার করেছে। 4 বছর আগে তার মৃত্যু হয়েছিল, তাই তো তার আত্মা হয়তো বা এখনো এই অফিসতেই ঘোরাঘুরি করে, রাতের বেলা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেমনটি সে তার সারাটা জীবন ধরে করে গিয়েছে। ফলে এটা বুঝতে পেরে সিরি এবং হাফিজ আর তাকে নিয়ে ভয় পায় না এবং এরই মাঝে দরজা খুলে গেলে তারা দুজন বেরিয়ে যায়। পুরো কাহিনী শোনার পর আরমানের মনে হচ্ছিল হাফিজ হয়তো বা সিরিকে পছন্দ করে। তখন সিরি তার ভুল ভাঙায়। হাফিজ এবং সিরি ছোটবেলা থেকেই একসাথে ভাই বোনের মতো করে বড় হয়েছে। তারা প্রতিবেশী ছিল, তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। আর ফাইনালি এখন তার গার্লফ্রেন্ডও এটা বুঝতে পেরেছে। তাই তো হাফিজের সাথে সিরির বন্ধুত্ব নিয়ে এখন আর তার গার্লফ্রেন্ডের কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই হাফিজ এবং তার গার্লফ্রেন্ড বিয়ে করতে চলেছে। এখন সিরির গল্প শেষ হওয়ার পর এবার পালা ছিল আরমানের। কয়েক বছর আগে সে একটা হোটেলে নাইট শিফটে চাকরি করত। তখন কোভিড ভাইরাসের কারণে তাকে অনেক কিছু নিয়ম মেনে কাজ করতে হতো। সব রুমের সামনে সে তাদের অর্ডার করা খাবারগুলো দিয়ে আসে। কিছু সময় পরই 207 নাম্বার রুম থেকে কল আসে এবং এক মহিলা জানায় যে তার রুমের সামনে কোনো খাবার নেই। ফলে আরমানকে আবারও তার জন্য খাবার অর্ডার করতে হয়। খাবার আসার পর সে নিজ হাতে ওই রুমের সামনে খাবার রেখে আসে, সেই সাথে বারবার নক করে তাকে জানিয়েও দেয় যে খাবার বাইরে রাখা আছে। তবে কিছুক্ষণ পরও আরমান যখন সিসিটিভি ক্যামেরায় চেক করে সে দেখতে পায় ওই রুমের সামনে তখনও পর্যন্ত খাবার রাখা আছে। ওই সময় আবারও কল আসে এবং ওই একই রুম থেকে অর্থাৎ 207 নাম্বার রুম থেকে কমপ্লেন জানানো হয় যে পাশের রুম থেকে আওয়াজের কারণে সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। আর এই রুম নাম্বারটা ছিল 203 নাম্বার। যা শুনে আরমান একটু অবাক হয়, কেননা 203 নাম্বার রুমটা খালি ছিল। তাই তো সে নিজে চলে যায় চেক করতে যে আদৌ 203 নাম্বার রুমে কেউ আছে কিনা। এই সময় তার আশেপাশে আমরা একটা বাচ্চার আত্মাকে দেখতে পাই। ওই ফ্লোরে যাওয়া মাত্রই ওই বাচ্চার আত্মাকে দৌড়ে যেতে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আরমান। একটু সাহস করে সে সেদিকে এগিয়ে যায় এবং ওই বাচ্চা মেয়েটিকে ডাকতে থাকে। এটা বলতে থাকে যে এই লকডাউনের সময় এইভাবে বাইরে ঘোরাঘুরি করা যাবে না। এমন সময় তার পেছনের দরজা দিয়ে আমরা ওই বাচ্চা মেয়েটিকে বাইরে যেতে দেখতে পাই, যে জিনিসটা আরমানও অনুভব করতে পারে। এখন সে 203 নাম্বার রুমে চলে যায় সব চেক করার জন্য। রুমে ঢুকতেই সে ভয়ে কেঁপে ওঠে, কেননা বাথরুমের আয়নার রিফ্লেকশনে সে ঘাড় ভাঙা এক মহিলার আত্মাকে দেখতে পায়। সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং আস্তে আস্তে করে বাথরুমের দরজাটি বন্ধ করে দেয়। সে রুম থেকে বের হতেই যাবে, এমন সময় দরজাটি আপনা আপনি লেগে যায়। ফলে সে ওই ঘরে আটকে পড়ে। এমন সময় বিছানার চাদর উঁচু হয়ে উঠতে দেখা যায়। মনে হচ্ছিল ভেতরে কেউ রয়েছে। আরমান সাহস করে গিয়ে চাদরটি সরাতেই দেখতে পায় সেখানে কেউই নেই। উল্টো দিকে ঘুরতেই ওই বাচ্চার আত্মা তার সামনে চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে তার গলা চেপে ধরে। ফিসফিসানি আওয়াজ শোনা যায়, সেই সাথে আরমান নিজের সামনে ওই ঘাড় ভাঙা মহিলার আত্মাকেও দেখতে পায়। আর এরই মধ্য দিয়ে সে অতীতের ওই ঘটনাও দেখতে পায়, যার কারণে আজ ওই মহিলা এবং বাচ্চাটির এই অবস্থা। কিছুদিন আগে তারা এই রুমেই ছিল। মেয়েটির নাম ছিল লিয়া। লিয়া এখানে তার মায়ের কাছে আবদার করতে থাকে উপরে জাগুজিতে তার সাথে যাওয়ার জন্য। সে জাগুজিতে গোসল করতে চায়। তার মা এখানে ভীষণ বিরক্ত হচ্ছিল, কেননা সে তার ফোনে ব্যস্ত ছিল। তাই সে তাকে শান্ত করার জন্য তাকে চকলেটের বক্স ধরিয়ে দেয়। এর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। লিয়ার মা ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠতেই সে দেখতে পায় ঘরে লিয়া নেই। আমরা দেখতে পাই লিয়া জাকুজির কাছে বসে আছে একা একা। সে ওই চকলেট খেতে খেতে পানিতে নেমে যায়।
তবে দুটো চকলেট একসাথে মুখে দেওয়ার কারণে তার বিষম লেগে যায়। ফলে সে চিৎকার করে কাউকে ডাকতেও পারছিল না, সেই সাথে পানি থেকে উঠতেও পারছিল না। এখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিলও না। আর যতক্ষণে লিয়ার মা একজন কর্মচারীর সাথে টপ ফ্লোরে গিয়ে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। লিয়া অলরেডি মারা গিয়েছিল। এই ব্যাপারটি তার মা কিছুতেই সহ্য করতে পারে না, তাই তো তখনই সে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিজেকেই শেষ করে দেয়। আর ঠিক যেমনভাবে ঘাড় ভেঙে সে মারা গিয়েছিল, এখন তার আত্মাকেও তেমনভাবেই দেখা যাচ্ছিল। এই ঘটনার কথা বলতে গিয়ে আরমানের চোখে পানি চলে আসে। এরিকা এখানে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাতে স্পর্শ করে। তখন সিরি বলে ওঠে যে তারা তিনজনই গল্প বলেছে। এখানে সব থেকে বেশি চুপচাপ রয়েছে এরিকা। সে কি আজকে কোনো হরর গল্প বলতে চায় না? যার উত্তরে এরিকা বলে সে কোনো হরর গল্প নয়, বরং তাদের বন্ধুত্বের গল্প বলতে চায়। অনেক বছর আগে তারা যখন স্কুলে ছিল তখন এক রাতে তারা এরিকার বাড়িতে থাকতে গিয়েছিল। ওই রাতের কথা কি তাদের মনে আছে? তাদের সকলের মনে ছিল, কেননা ওই রাতে তারা ব্লাড প্রমিস করেছিল। ব্লাড প্রমিসে তারা ওয়াদা করেছিল যে তারা চারজন সব সময় একসাথে থাকবে, কেউ কখনো তাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে তারা চারজনই বেশ ব্লেসড ফিল করছিল। এমন সময় সেখানে হারুন চলে আসে এবং তাদেরকে বলে যে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। তারা যদি পেমেন্ট ক্লিয়ার করে তাহলে সে রেস্টুরেন্টটি বন্ধ করে দিবে। তখন দিয়ানা তাকে রিকোয়েস্ট করে যে তাদের বন্ধুদের একটা ছবি তুলে দেওয়ার জন্য। হারুন তাদের ছবি তুলে দেয় এবং তারা খুবই খুশি খুশি রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। দিয়ানা তখন তার ফোনটি চেক করছিল। এদিকে সিরি এবং আরমান কথা বলছিল এরিকাকে নিয়ে, যে এরিকা তাদের সাথে বাইরে আসেনি, সে কিভাবে বাড়ি যাবে, তার তো গাড়িটাও এখানে নেই। তাদের মধ্য থেকে কাউকেই হয়তোবা তাকে এগিয়ে দিতে হবে। তারা এই ব্যাপারে দিয়ানাকে জিজ্ঞাসা করলে দিয়ানা ততক্ষণে একদম ফ্রিজ হয়ে গিয়েছে। সে কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে তারা দুজন তার কাছে এগিয়ে যায় এবং হতভম্ব হয়ে যায়, কেননা সে ওই ছবিটি বের করে রেখেছিল যেটা হারুন তুলেছিল। আর সেখানে এরিকা ছিল না, শুধুমাত্র তারা তিনজন ছিল। তখনই হারুন বেরিয়ে আসলে সিরি তাকে ডাক দেয় এবং এরিকার কথা জিজ্ঞাসা করলে হারুন জানায় যে প্রথম থেকেই তারা তিনজনই তো রেস্টুরেন্টে ছিল, সেখানে এরিকা ছিল না। আর এখানে আসে একটা ভয়ানক টুইস্ট। হারুন জানায় এরিকা তো কিছুদিন আগেই ভাইরাসের কারণে মারা গিয়েছে। তারা কি এই ব্যাপারে জানতো না? এই কথা শোনা মাত্রই দিয়ানা একদমই ভেঙে পড়ে। সেই সাথে বাকি দুজনও যেন এরিকার যাওয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তারা গাড়িতে বসেও ভাবতে থাকে যে রেস্টুরেন্টে তাদের সাথে কে ছিল। ওই সময় গাড়ির ভেতরেই আমরা এরিকার এক ভয়ানক রূপকে দেখতে পাই, যে কিনা তাদের প্রমিস মনে রাখতে বলে যে তারা চারজন সবসময় একসাথে থাকবে। এখন এইভাবে 6 মাস কেটে যায়। একদিন গভীর রাতে সিরির কাছে কল আসে। ফোনের অপর প্রান্তে ছিল আরমান, যে কিনা কাঁদতে কাঁদতে সিরিকে বলে যে সে আর নিতে পারছে না। সে সব জায়গায় তাকে দেখছে আর এটা সে আর সহ্য করতে পারছে না। সে এখানে সিরিকে বিদায় জানায়। সিরি তার কাছে বারবার জানতে চায় যে সে কোথায় আছে। আরমান তখন ওই সিনেমা হলের কথা বলে যেখানে তারা প্রায় আড্ডা দিত। সিরি তখনই ওই সিনেমা হলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় এই ফাঁকা সিনেমা হলে তাদের চারজনের ভিডিও চলছে এবং এতগুলো চেয়ারের মাঝে একটা চেয়ারে বসে আছে এরিকা। একটু ঘাবড়ে যায় সিরি, তবে পরক্ষণেই তাকে আর দেখা যায় না। সিরির মনে হয় উপর থেকে হয়তোবা আরমানি এই ভিডিওগুলো চালাচ্ছে, তাই সে উপরের দিকে চলে যায়, যেখানে তার পেছনে এসে দাঁড়ায় এরিকা। তাকে ফলো করতে করতে সিরি একটা ঘরের সামনে চলে আসে, যে ঘর দিয়ে বেরিয়ে আসে আরমান। আরমান এখানে প্রচণ্ড ভেঙে পড়েছিল। সে সব জায়গায় এরিকাকে দেখতে পাচ্ছিল। সে জানতো সিরিও অস্বাভাবিক জিনিসপত্র দেখতে পায়, তাই সে এখানে হাতে ছুরি বের করে নেয় এবং সিরিকে বলতে থাকে এই সব কিছু থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য। সে কোনোভাবে শান্ত না হলে সিরি তখন পালিয়ে যেতে আরম্ভ করে, যার পিছু করতে থাকে আরমান। সিরি একটা ঘরের ভেতরে গিয়ে নিজেকে লক করে নেয়। ওই সময় ওই ঘরে থাকা একটা ফোন বারবার রিং হতে থাকে। সে যখন সেদিকে আলো মেরে দেখে তখন সে হতবাক হয়ে যায়। সামনে পড়েছিল আরমানের লাশ। সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। কিছু সময়ের মধ্যে পুলিশ সেখানে আসে এবং তাদেরকে উদ্ধার করে নেওয়া হয়। আরও এক বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ায় সিরি একদমই ভেঙে পড়েছিল। ওই সময় সেখানে দিয়ানা আসে। সেও এখানে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে সিরিকে সাথে নিয়ে সিরির বাড়িতে আসে। সিরি তখনও মন খারাপ করেছিল। ওই সময় দিয়ানা লক্ষ্য করে বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সিরি ঘাবড়ে যায় এবং একটা বক্স বের করে নিয়ে আসে।
যে বক্সের ভেতরে ছিল একটা বিশেষ রকমের ছুরি। সেই ছুরিটি একজন শামানের কাছ থেকে কিনেছিল। তার মতে এই বিশেষ ছুরি দিয়ে যে কোনো জিনকে শেষ করে দেওয়া সম্ভব। সেই ছুরি হাতে নিয়ে দিয়ানার সাথে নিচে যায় এবং গেটের সামনে দাঁড়িয়ে বলে সে তাকে ভয় পায় না, সে যেন তার সামনে আসে। তখনই লোকটি তার সামনে আসে এবং তার মুখের কাটা দাগ দেখে সিরি চিনে ফেলে এটা তার ভাই সুফি। সুফিকে এত বছর পর দেখে সিরি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। সে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। সুফি এই ব্যাপারটা ভেবে খুশি ছিল না যে এত বছর ধরে সিরি একা একা এই ভুতুরের বাড়িতে থাকছে। সে মনে করেছিল ওই ঘটনার পর সিরি হয়তোবা এই বাড়িতে আর থাকবে না। সিরি জানায় যে 18 বছর বয়স পর্যন্ত সে তাদের আন্টির সাথে ছিল, আর 18 বছর হওয়া মাত্রই তার আন্টি এই বাড়ির চাবি তার হাতে তুলে দিয়েছিল, যে কারণে আর কোনো উপায় না থাকায় তাকে এই বাড়িতেই থাকতে হয়। ভেতরে আসা মাত্রই সুফির ওই রাতের কথা মনে পড়ে যায় এবং সে অনেক কষ্ট পেতে থাকে। সিরি বলে যে সে আস্তে আস্তে করে এই জায়গায় অভ্যস্ত হয়ে যাবে, কিছুটা সময় দেওয়ার জন্য। দিয়ানা তখন তাকে ওই ছুরিটা এনে দেয়। এখন সিরি জানতে চায় যে জেল থেকে বের হওয়ার পরও লম্বা সময় পর্যন্ত সুফি কেন সিরির সাথে কোনোরকম যোগাযোগ করেনি। উত্তরে সুফি বলে সে সুস্থ ছিল না, আর সে কখনোই চায়নি যে তার ছোট বোন তাকে এই অবস্থাতে দেখুক। এছাড়া সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কাটিয়েছে। লম্বা সময় সে মসজিদে কাটিয়েছে দিনের আলোয় নিজের জীবন গড়ার জন্য। এখানে সিরি লক্ষ্য করে তার হাতে বেশ কয়েকটা কাটের চিহ্ন। এর মানে সুফি হয়তোবা এতদিনে অনেক বেশি বিধ্বস্ত ছিল। সে হয়তোবা নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেছে। এখন ওই সময় আমরা দিয়ানাকে দেখতে পাই, যে কিনা হঠাৎ করে আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পাই সেখানে একটা রোলিং চেয়ারে এরিকা বসে আছে। সে এখানে দিয়ানাকে সুফির ব্যাপারে উল্টোপাল্টা বলতে থাকে। সে সুফিকে নিজের দিকে আকৃষ্ট করতে বলে। দিয়ানা তাকে বলে সে কেন তাকে এইভাবে জ্বালাচ্ছে, সে কিভাবে আরমানের সাথে এটা করতে পারল। উত্তরে এরিকা বলে সে আরমানের সাথে কিছুই করেনি, আরমান নিজেই নিজের প্রাণ দিয়ে দিয়েছে। দিয়ানা নিজেও কি চায় না এই নির্যাতন থেকে মুক্তি পেতে? দিয়ানা হ্যাঁ বললে এরিকা বলে তাহলে তারও আরমানের মতো পথ বেছে নেওয়া উচিত। মাত্র 1 মিনিটই কষ্ট লাগবে, এরপর মুক্তি। যা শুনে দিয়ানা এরিকার নাম ধরে চিৎকার করে উঠলে ওই আকৃতি বলে ওঠে, কে বলেছে সে এরিকা? একথা বলে ভয়ানক এক হাসির সাথে সে গায়েব হয়ে যায়। এই ঘটনার ফলে দিয়ানা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা এরিকা নয়। এতদিন ধরে তারা সকলে এই ব্যাপারে ভুল ভেবে এসেছে। সিরিরও এখন মনে হচ্ছিল যে কোনো জিন হয়তোবা এরিকার রূপ নিয়েছে। যেদিন তারা ব্লাড প্রমিস করেছিল সেদিন হয়তোবা সেখানে কোনো জিন উপস্থিত ছিল, যে কিনা তাদের এই প্রমিসকে কাজে লাগিয়ে তাদেরকে ভয় দিচ্ছে। সিরি জিজ্ঞাসা করে তারা এই ব্লাড প্রমিস এরিকার বাসাতে করেছিল কিনা। তখনই দিয়ানার মনে পড়ে যায় যে না, তারা তো সিরির এই বাড়িতেই গেস্ট রুমে বসে এই প্রমিস করেছিল। যে কথা শুনে সিরির বুক কেঁপে ওঠে, কেননা সে তো ছোটবেলা থেকেই জানে যে এই বাড়িতে কত ভয়ানক এক জিন থাকে, যেটা কিনা তাদের বংশীয় জিন, যাকে রক্ষক জিনও বলা হয়। ওই জিন ওই সময় সেখানে উপস্থিত ছিল, আর এই কারণেই হয়তো বা এরিকার মৃত্যুর পর ওই জিন এরিকার রূপ নিয়ে তাদেরকে এইভাবে ভয় দেখাচ্ছে এবং একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ওই সময় আমরা সুফিকে দেখতে পাই, যাকে ওই জিন সিরির ছোটবেলার রূপ ধরে এসে ভীষণ বিরক্ত করছিল। ফলে ঘুম ভাঙতেই সুফি নিজের ঔষধটা বের করে নেয়। অন্যদিকে আমরা দিয়ানাকে দেখতে পাই, যে গোসল করে যখনই কাপড় নাড়তে যাবে তখনই সে কাউকে একটা দেখতে পায়। এটা আর কেউ নয় বরং সিরি এবং সুফির বাবার ভয়ঙ্কর রূপ ছিল। মারা যাওয়ার সময় সে যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেটা। সেইখানে ভয়ানকভাবে দাবড়াতে শুরু করে দিয়ানাকে। দিয়ানা একটা ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে নেয়, যে ঘরের ভেতরে চাদর দিয়ে ঢাকা অনেক কিছু ছিল। এই সব কিছু দেখে সে আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ওই সময় সিরি সুফির ঘরে আসে, যেখানে সুফি মাত্রই নামাজ শেষ করেছিল। সে যখন সবটা সুফিকে খুলে বলে তখন সুফি বলে সে এত বছর ধরে এই সব কিছু থেকে বাঁচার চেষ্টা করেছে। এত বছর ধরে তাকে কত কত মানসিক রোগের ডক্টর, সেই সাথে বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক্সের কাছে যেতে হয়েছে। এখন ফাইনালি যখন সে একটু সুস্থ হয়েছে তখন আবারও সিরি তার সামনে এই সব কিছু বের করে এনেছে। সিরি বলে এর মানে কি সে এইসবে বিশ্বাস করে না? সুফি বলে ডক্টররা এত বছর ধরে তাকে এইসবে বিশ্বাস না করতেই শিখিয়েছে। হতে পারে এটা কোনো মানসিক রোগ, হতে পারে তারা জেনেটিকভাবে অসুস্থ, তাদের মারও সমস্যা ছিল এবং তাদের দুজনেরও আছে। সিরি এই কথা শুনে রেগে গিয়ে বলে যে সে কিভাবে এটা বলতে পারছে।
সুফি উত্তরে বলে সে ঔষধ নেওয়ার পর থেকে এইসব কিছুই দেখতে পায় না। সুফির মুখে এই সকল কথা সিরি যেন মেনে নিতে পারে না। তার মনে হচ্ছিল তার বড় ভাইয়া চেঞ্জ হয়ে গিয়েছে। সে সেদিনই মারা গিয়েছে যেদিন তার বাবা মা মারা গিয়েছিল। এই কথা বলে সে সেখান থেকে রেগে মেগে বেরিয়ে আসে। অন্যদিকে দিয়ানা ওই ঘরে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। এই ঘরটি মূলত সিরি এবং সুফির মায়ের ঘর ছিল। এখানে বসেই সে ড্রেস বানাতো। দিয়ানা যখন এই সকল জিনিস দেখছিল তখনই পেছনে থাকা কয়েকটা মূর্তি নড়েচড়ে ওঠে, যার ফলে দিয়ানা অনেক বেশি ঘাবড়ে যায় এবং দরজার কাছে আসতেই দরজা খুলে দেয় সুফি। সুফি সেখানে দাঁড়িয়ে ছিল এবং তার কাছে গিয়ে আশ্রয় নেয় দিয়ানা। দিয়ানা এখানে সুফিকে নিজের সাথে ঘটা সব ঘটনা খুলে বলে। যে শক্তি দিয়ানাকে তাড়া করেছিল তার বিবরণ শুনে সুফি বুঝতে পারে এই সব কিছু নিছক কল্পনা নয়। ওই সময় সিরির ঘরে সুফি যায় এবং তাকে ঘুম থেকে উঠিয়ে বলে যে তারও কি তার বন্ধুদের এই সকল পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী মনে হয়। সিরি হ্যাঁ বললে সুফি বলে যে সে তার জন্যই অনেক বড় স্যাক্রিফাইস করেছে। এটা কি সিরি মানে? সিরি এখানে এ কথার উত্তরেও হ্যাঁ বলে। তখন সুফি বলে যে এই বাড়িতে একটা শক্তি রয়েছে যেটা তাদের পূর্বপুরুষদের দাদির কাছ থেকে সে ছোটবেলায় শুনেছে। তাদের কাছে এত অর্থ সম্পদ ছিল না, হুট করে তারা ধন সম্পদের মালিক হয়ে যায়, এই বাড়িটিও হয়ে যায়। আর এরপর তার দাদার কাছে চলে আসে এক রক্ষক জিন, যার মাস্টার ছিল তার দাদা, আর এই কারণে মৃত্যু হয়েছিল তার দাদার, এরপর তাদের বাবার। এখন ওই রক্ষক জিন বহু বছর ধরে কোনোরকম মাস্টার ছাড়া এই বাড়িতে রয়েছে। এই সকল সিচুয়েশন এখন হ্যান্ডেল করার জন্য সে বেছে নিয়েছে সিরিকে। সে চায় সিরি তার মাস্টার হোক। সিরি যদি তার মাস্টার হয় তাহলে সব কিছু থেমে যাবে, তা না হলে ওই ভয়ানক জিন সুফি এবং দিয়ানাকে মেরে ফেলবে। যা শুনে সিরি এবার ঘাবড়ে যায়, কেননা এই বাড়িতেই প্রমিস করা হয়েছিল বলে ওই জিন এখন তাদের পিছু পড়ে আছে। তাই তো সিরি এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। সে তার ভাইকে জিজ্ঞাসা করে যে সে ছোটবেলায় বলেছিল সূরা পড়তে। প্রতি উত্তরে সুফি বলে এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, এখন একটাই উপায়, নিজেকে ওই জিনের মাস্টার করে ওই জিনকে কন্ট্রোল করা। সিরিও তার কথা মেনে নেয় এবং ওই জিনকে নিজের ভেতরে ডাকতে আরম্ভ করে, ঠিক যেমনভাবে সুফি তাকে বলেছিল। একসেপ্ট করে নেওয়ার পর সিরি সুফিকে জড়িয়ে ধরে বলে যে সে তার ভাইকে আবারও হারাতে চায় না। একথা বলা মাত্রই আমরা সুফির মুখে এক ভয়ানক হাসি দেখতে পাই। আয়নার প্রতিচ্ছবিতে আমরা দেখতে পাই এটা সুফি নয়, বরং ওই জিন ছিল, যে কিনা সুফির রূপ নিয়ে এসে সিরিকে দিয়ে এই মহাপাপ করিয়ে নিয়েছিল। আর এরপর সে রূপ নেয় দিয়ানার এবং সুফির কাছে গিয়ে তাকে নানানভাবে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। সুফি তার কথায় কোনো রকম সাড়া না দিলে সে এখানে সুফির নাম ধরে ডাকে, যা শুনে সুফি অবাক হয়ে যায়, কেননা দিয়ানা এখনো পর্যন্ত তার নাম জানে না। সিরি তার সামনে সুফিকে শুধুমাত্র ভাইয়া বলেই সম্বোধন করেছে। তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই এবার ওই জিন নিজের আসল রূপে চলে আসে। মূলত সে এরিকার যে ভয়ানক রূপ নিয়ে রেখেছিল সেই রূপে চলে আসে এবং সুফিকে বলতে থাকে যে বাড়িতে আসার পর থেকে দোয়া কালাম নামাজের মাধ্যমে সে তাকে অতিষ্ঠ করে তুলেছে। সে সুফিকে আর সহ্য করতে পারছে না। এই বলে সে সুফির উপর আক্রমণ করলে সে তাকে সরিয়ে দিয়ে এক কর্নারে এসে সুফি এইসব নিয়েই ভাবতে থাকে। ওই সময় দিয়ানা বাড়ির বাইরে ছিল। জানালার কাছে সে সিরিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যাকে এক ভয়ানক হাতে সে টেনে নিয়ে যায়। সে দৌড়ে ভেতরে গেলে দেখতে পায় সুফিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা দুজনই সাহস করে সামনের ঘরে দরজা খোলে। এটা ছিল ওই গেস্ট রুম যেখানে বসে তারা প্রমিস করেছিল। এখন এখানে সিরি সম্পূর্ণভাবে ওই জিনের নিয়ন্ত্রণে ছিল। সে বলতে থাকে যে সিরি এবং দিয়ানাকে সে মেরে ফেলতে চায়, তবে কেন যেন পারছে না, সুফির প্রেয়ারের জন্য। এমন সময় সিরি সুফির দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে সে এই শক্তির সাথে লড়াই করে পারছে না। সুফি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে লড়াই করতে হবে এবং তার ঈমানকে শক্ত করতে হবে। এই কথা শোনা মাত্রই তার ভেতরে থাকা জিন হাসতে আরম্ভ করে এবং উঠে দাঁড়িয়ে বলে যে সে না তো সিরি না এরিকা, বরং সে হলো ওই জিন যে কিনা যুগের পর যুগ ধরে তাদের পরিবারের সাথে আছে। তার যদি কোনো মাস্টার থাকে তাহলে সে মাস্টারের কথা মতো চলে, যদি তার মাস্টার না থাকে তাহলে সে পরিবারকে ধ্বংস করে দেয়। এই কথা বলে সে প্রথমে সিরির হাত কাটে আর এরপর গলায় ওই ছুরিটি ধরে সে সুফিকে হুমকি দিয়ে বলে যে সুফি যদি আর একটুও দোয়া পড়ে তাহলে সে সিরির গলা কেটে দিবে। এরকম পরিস্থিতি দেখে সুফি এখানে সিরির ভেতরে থাকা ওই জিনকে বলে যে সে একজন মাস্টার চায়, সে চায় যেন সুফি তার মাস্টার হয়। সুফি এটা একসেপ্ট করে নিচ্ছে
একথা শুনে সিঁড়ির ভেতরকার জিন একটু অমনোযোগী হওয়ার সাথে সাথেই সুফি তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ঘরের বাইরে চলে আসে এবং দরজা আটকে দেয়। দরজা না খোলায় ভেতর থেকে ওই জিন সিঁড়ির মাথায় আঘাত করে করে রক্তাক্ত করে ফেলে। আর এরপর হঠাৎই সে শান্ত হয়ে যায়, যা দেখে সুফি এবং দিয়ানা ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় সিঁড়ি সেখানে বসে তার নখ কামড়াচ্ছে। সিঁড়ির ভেতরে থাকা জিন এখানে সিঁড়ির নখ তুলে ফেলে, যা দেখে সুফি এবং দিয়ানা তাকে থামতে বললে সে নিজের চুল ছিঁড়তে আরম্ভ করে। সে এখানে সুফির হাত থেকে ওই ছুরিটিও নিচে ফেলে দেয় এবং তাকেও দূরে ঠেলে ফেলে দেয়। দিয়ানা তখন তাকে আটকাতে গেলে সে দিয়ানাকেও ছুঁড়ে ফেলে, যার ফলে আঘাত লেগে দিয়ানা সেখানেই অজ্ঞান হয়ে যায়। দিয়ানা অজ্ঞান হওয়ার সাথে সাথে সিঁড়ির হুঁশ ফিরে আসে। সে দিয়ানাকে এই অবস্থায় দেখে তার কাছে গিয়ে কাঁদতে আরম্ভ করে। তখনই সে নিজের সামনে ওই জিনকে দেখতে পায়, যে কিনা ভয়ানকভাবে তাদের দিকে দৌড়ে আসছিল। এটা দেখে সিঁড়ির সাথে সাথে ওই ছুরি হাতে তুলে নেয় এবং সেটা ওই জিনের পেটে ঢুকিয়ে দেয়। পরক্ষণেই দেখা যায় এটা তো ওই জিন নয়, বরং সুফি ছিল। ছুরির আঘাতে সুফি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। সিঁড়ি সুফির এই অবস্থা দেখে কাঁদছিল, তবে সে নিজের হাতকেও আটকাতে পারছিল না। ওই জিন তার হাতকে কন্ট্রোলে নিয়ে রেখেছিল, যে কারণে সে ওই হাত দিয়ে বারবার ছুরি দিয়ে সুফির পেটে আঘাত করছিল। সুফি এখানে সিঁড়ির হাত আটকে তাকে বলে আয়াতুল কুরসি পাঠ করতে। সিঁড়ি বলে সে ভুলে গিয়েছে। তখন সুফি তার সাথে করে সিঁড়িকে আয়াতুল কুরসি পাঠ করতে বলে, আর আয়াতুল কুরসি পাঠ করা মাত্রই সে যেন কোনো এক অন্য জগতে চলে যায়। সেখানে সিঁড়ি জায়নামাজের উপর বসেছিল এবং তার সামনে বসেছিল ওই জিন। সিঁড়ি এখানে একে একে সুফির শেখানো ওই দোয়াগুলো পড়তে থাকে, যার ফলে ওই জিনের ভীষণ কষ্ট হতে থাকে। সেও তার সাথে সাথে এই দোয়াগুলো পড়ে এবং সাথে সাথে কয়েকটা হাত এসে জিনকে এই দুনিয়া থেকে নিয়ে যায়। সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সিঁড়ির হুঁশ ফিরলে সে সুফিকে ডাকতে থাকে, এটা বলে যে সে জিনকে জিনের দুনিয়াতে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন তাদের পরিবারের ওপর কোনো রকম অভিশাপ নেই। এই পরিবারের করা প্রমিস অথবা যে কোনো ধরনের কালো জাদু থেকে এখন তারা মুক্ত। তবে তার ভাই তো বেঁচে ছিল না। দিয়ানা তার কাছে এসে পালস চেক করে তাকে এটা জানায়, তবে সিঁড়ি যেন এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে ছটফট করতে থাকে এবং তার মনে পড়ে যায় ছোটবেলার ওই স্মৃতির কথা, যখন তার ভাই সুফি তাকে বসে বসে বিভিন্ন ধরনের সূরা কালাম শেখাতো এবং বলতো যে তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে ঠিকই, তবে আল্লাহর উপর বিশ্বাস রাখলে এবং পূর্ণাঙ্গ ঈমান আনলে ওই শয়তান অথবা জিন তাদের কিছুই করতে পারবে না, কেননা যে কোনো জিন অথবা শয়তানই আল্লাহকে ভয় পায়। আর এ কারণে তাদের দৃঢ় ঈমান আনতে হবে, সেই সাথে আল্লাহর সকল সূরা এবং দোয়া মুখস্থ রাখতে হবে। সে এখানে একে একে সিঁড়িকে সকল ধরনের দোয়া কালাম শেখায়। আর এরই সাথে দৃশ্য বর্তমানে ফিরে আসে। সকাল হয়ে গিয়েছিল এবং সিঁড়ি আর দিয়ানা বাইরে বসেছিল পুলিশের অপেক্ষায়। দিয়ানা সিঁড়িকে প্রশ্ন করে যে তারা পুলিশকে কি বলবে। সিঁড়ি বলে যেটা সত্য সেটাই বলবে, কেননা মিথ্যা বলার থেকে সত্য বললে তাদের ঈমান দৃঢ় হবে। একথা বলে সে চুপচাপ বসে থাকে। আর সত্য বলার পরিণাম তো এর আগেও আমরা দেখেছি, যেটা সুফির সাথে হয়েছিল। সে সত্য বলেছিল আর এই কারণেই তাকে মানসিক রোগের হসপিটালে পাঠানো হয়েছিল। হয়তোবা সিঁড়ি এবং দিয়ানার সাথেও এমন কিছুই ঘটতে চলেছে। তো এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।